প্রথম পর্বে আপনারা শুনেছিলেন বেনের ছেলে চন্দন দাস নানা দ্বীপ ঘুরে নবদ্বীপে এসে উপস্থিত হয়। সেখানে তার পরিচয় ঘটে নিমাই পণ্ডিতের সঙ্গে এবং পথে তার সঙ্গে পরিচয় ঘটে এক অপরূপ সুন্দরী নারী চুয়ার সঙ্গে। চুয়ার ঠান্দির কাছে চুয়ার জীবন কাহিনী শুনে সে ব্যাকুল হয়ে ওঠে এবং ঠান্দির কাছে পণ করে সে চুয়াকে পালিয়ে নিয়ে যাবে এবং তাকে বিয়ে করবে। চন্দন দাস কি চুয়াকে দেওয়া কথা রাখতে পারবে, নাকি মাধবের হাতে তাকেও ধরা পড়তে হবে? জানতে হলে শুনুন চুয়া চন্দনের দ্বিতীয় এবং অন্তিম পর্ব। শুরু করা যাক। ওদিকে চন্দন দাস তীর বেগে ঘোড়া ছুটিয়ে দিয়েছিল। দ্বীপ্রহর অতীত হয়ে গেছে, পথে লোকজন কম। চন্দন দাস ধাবমান ঘোড়ার পিঠে বসে চিন্তা করছিল, এখন কর্তব্য কি? প্রথমত চুয়াকে রক্ষা করতে হবে। মাধবের নাকে কিল মারার ফলে তার ক্রোধ কোন পথ নেবে অনুমান করা কঠিন। মাধব চুয়ার কথা ভুলে তার প্রতি ধাবমান হতে পারে, তাতে চুয়া কিছুক্ষণের জন্য রক্ষা পাবে। দ্বিতীয়ত তার নৌকা বাঁচাতে হবে। ক্রোধান্ধ মাধব প্রথমে তাহাকেই ধরতে আসবে, তখন তার অমূল্য পণ্য সোনাদানার বোঝাই নৌকা লুণ্ঠিত হবে। মাধব রেয়াত করবে না। ঘাটে পৌঁছবার আগেই চন্দন দাস কর্তব্য স্থির করে ফেলল। অসত্য শাখায় ঘোড়া বেঁধে সে দ্রুত পথে নৌকায় গিয়ে উঠল। দেখলো মাঝি মাল্লারা আহার করতে বসেছে। চন্দন দাস সর্দার মাঝিকে ডেকে বলল, এখনই নৌকা খুলতে হবে। হতবুদ্ধি মাঝি বলল, এখনই? কিন্তু শোনো, তর্ক করবার সময় নেই। এই দণ্ডে নৌকা খোলো, পালার দ্বার দুই লাগাও। আজ সন্ধে পর্যন্ত যতদূর সম্ভব ওজন বেয়ে যাবে, তারপর গাঙের মাঝখানে নোঙর ফেলবে। আমি যতদিন না ফিরি সেইখানে অপেক্ষা করবে, বুঝলে? আপনি সঙ্গে যাবেন না? না, এখন যাও, আর দেরি করো না। যতদিন আমি না ফিরি সাবধানে নৌকা পাহারা দিও। আজ্ঞা বলে বুড়ো মাঝি চলে গেল। মুহূর্ত পরে দুই নৌকার মাঝি মাল্লার হাত ডাক ও পালতোড়া হুড়োড়ি আরম্ভ হলো। এই অবকাশে চন্দন দাস নৌকার পিছনে মানিক ভান্ডারে গিয়ে কিছু জিনিস সংগ্রহ করে নিল। প্রথমে সিন্দুক থেকে মোহর ভরা একটা সর্পাকৃতি লম্বা থলি বের করে কোমরে জুড়ে নিল। যে কার্যে যাচ্ছে তাতে কত অর্থের প্রয়োজন কিছুই স্থির নেই, অথচ বোঝা বাড়ালে চলবে না। চন্দন দাস ভেবে চিনতে একছড়া মহামূল্য সিংহলি মুক্তার হার গলায় পরে নিল। যদি মোহলে না কুলায় হার বিক্রয় করলেও অনেক অর্থ পাওয়া যাবে। এছাড়া আরো দুটো জিনিস চন্দন দাস সঙ্গে নিল। একটি ইস্পাতের উপর সোনার কাজ করা ছোট ছোড়া, এটি সে কোচিনে এক আরব বণিকের নিকট কিনেছিল। দ্বিতীয় এক কাফরির উপহার, একটি লোহার কাঁটা, কৃষ্ণবর্ণ দ্বিভুজ লোহার কাঁটা। সেকালে শৌখিন স্ত্রী পুরুষ এই রূপ কাটা চুলে পড়ত। এই কাঁটার বিশেষত্ব এই যে ইহার তীক্ষ্ণ অগ্রভাগ শরীরের কোনো অংশে ফুটিলে 3 বার নিঃশ্বাস ফেলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণের মধ্যে মৃত্যু হবে। চন্দন দাস কাটা সুখাগ্র সোনার খাপে ঢুকে সাবধানে নিজের চুলের মধ্যে গুজে নিল। নৌকা থেকে নেমে চন্দন দাস নগরের ভিতর দিয়ে আবার হেঁটে চলল। ঝাঝাদি প্রহর, আশেপাশে দোকানের মধ্যে দোকানি নিদ্রালু। মধ্যাকাশ হতে সূর্যদেব প্রখর রৌদ্র ঢেলে দিয়েছেন। গাছপালা পর্যন্ত নিঝুম হয়ে পড়েছে। মানুষ গৃহতলের ছায়ায় আশ্রয় নিয়েছে। কিছু দূর যাওয়ার পর একটা মোড়ের মাথায় পৌঁছে চন্দন দাস এবার কোন পথে যাবে ভাবছে, এমন সময় তার চোখে পড়ল একটা 9-10 বছরের জামা পরিহিত শীর্ণকায় বালক প্রচন্ড মারতণ্ড ময়ূক সম্পূর্ণ উপেক্ষা করে পথের মধ্যে একাকী ডান্ডাগুলি খেলছে। চন্দন দাস হাতছানি দিয়ে তাকে ডাকলো। বালক ক্রীড়ায় বিরাম না দিয়ে যষ্টির আঘাতে ক্ষুদ্র কাঠের খণ্ডটিকে চন্দন দাসের দিকে নিয়ে যেতে যেতে তার সম্মুখে এসে উপস্থিত হলো। তারপর প্রবীণের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে চন্দন দাসের বেশভূষা নিরীক্ষণ করে বলল, সওদাগর, সমুদ্র থেকে আসছো না? বালকের ভাষা ও বাক প্রণালী অতি অদ্ভুত। আমরা তা সরল ও সহজবোধ্য করে শুনব। চন্দন দাস বলিল, হ্যাঁ, নিমাই পণ্ডিতের বাড়ি কোথায় জানিস? জানি। আমাকে সেখানে নিয়ে চল। ডাঙ্গুলি খেয়েছি যে। পয়সা দেব। আগে দাও। চন্দন দাস তাকে একটা মোহর দিল। তখন সে আবার ডাঙ্গুলি খেলতে খেলতে পথ দেখিয়ে নিয়ে চলল।
বেশি দূর যেতে হলো না। নিম্ব বৃক্ষ চিহ্নিত একটি বাড়ি যষ্টি নির্দেশে দেখিয়ে দিয়ে বালক প্রস্থান করছিল। চন্দন দাস তাকে ফিরিয়ে ডাকলো, বলল, তুই যদি আরেকটা কাজ করতে পারিস তোকে 4টে পয়সা দেবো। কি? কাঞ্চন বেনের বাড়ি জানিস? চুয়া? মাদায়ের কই মাছ? জানি। চন্দন দাসের ইচ্ছে হলো অকালপক্ষ ছোড়ার গালে একটা চর মারতে, কিন্তু সে কষ্টে ক্রোধ সংবরণ করে বলল, হ্যাঁ চুয়া, শোন, তার বাড়ির সামনে দিয়ে যাবি, কাউকে কিছু জিজ্ঞাসা করবি না, কেবল দেখে আসবি সেখানে কি হচ্ছে। পারবি? পয়সা দাও। না, আগে খবর নিয়ে আসবি, তবে পয়সা পাবি। আমি এখানেই থাকবো। বালক ভুরু কুচকে মনে মনে গবেষণা করলো চন্দন দাসকে বিশ্বাস করা যেতে পারে কিনা। শেষে ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে আগের মতো ডাঙ্গুলি খেলতে খেলতে প্রস্থান করলো। চন্দন দাস তখন নিমাই পণ্ডিতের গৃহে প্রবেশ করলো। সম্মুখেই টোলের আটচালা, ছাত্ররা কেউ নেই। নিমাই পণ্ডিত একাকী বসে আছেন। তার কোলে তুলটের একখানি নতুন পুঁথি, পাশে লেখনীয় মসিপাত্র। চন্দন দাসের পদশব্দে নিমাই পণ্ডিত মুখ তুললেন। প্রশান্ত বিশাল চক্ষু হতে শাস্ত্র চিন্তা জনিত স্বপ্নাচ্ছন্নতা দূর করে জিজ্ঞাসা করলেন, কাকে চান? চন্দন দাস বলিল, নিমাই পণ্ডিতকে। আমি নিমাই পণ্ডিত। পাদুকা খুলে চন্দন দাস গিয়ে নিমাই পণ্ডিতকে প্রণাম করলো। নিমাই পণ্ডিত বয়সে তার অপেক্ষা ছোট হলেও ব্রাহ্মণ, তুলসী পাতার ছোট বড় নেই। নিমাই পণ্ডিত প্রণাম গ্রহণ করে বললেন, দেখেছি বলে মনে হচ্ছে আপনি কি আজ দুখানি নৌকা নিয়ে সমুদ্র যাত্রা থেকে ফিরছেন? চন্দন দাস বিনীতভাবে বলল, আগে হ্যাঁ, আমি। নিমাই পণ্ডিত হেসে বললেন, আজ আপনার নৌকার ঢেউয়ে নবদ্বীপের একটি অমূল্য রত্ন ভেসে যাচ্ছিল, অনেক কষ্টে রক্ষা করা গিয়েছে। তো যাই হোক, আপনি? চন্দন দাস নিজের পরিচয় দিয়ে শেষে করজোরে বলল, আপনি ব্রাহ্মণ এবং মহাপণ্ডিত, আমাকে আপনি সম্বোধন করলে আমার অপরাধ হয়। নিমাই পণ্ডিত বললেন, বেশ, কি ব্যাপার বলো তো? চন্দন দাস বলল, একটা কাজে আপনার সাহায্য চাইতে এসেছি। নবদ্বীপে কাউকে আমি চিনি না, কেবল আপনার নাম শুনেছি। আপনি শুধু অপরিচয় পণ্ডিত নন, সৎ কার্য করবার সাহসও আপনার অদ্বিতীয়। আমাকে সাহায্য করবেন কি? নিমাই পণ্ডিত বুঝলেন বণিক তনয় আজ গুরুতর কোনো কাজ আদায় করতে এখানে এসেছে। মৃদু হেসে বললেন, তোমার নম্রতা আর বিনয় দেখে ভয় হচ্ছে। যা হোক, প্রস্তাবটা কি শুনি। চন্দন দাসও হাসল। বুঝলো নিমাই পণ্ডিতকে মিষ্ট চাটুকথায় বিগলিত করা চলবে না, তার সঙ্গে অকপট ব্যবহার করাই শ্রেয়। সে ক্ষণিক চিন্তা করে বলল, আপনি কাঞ্চন বেনের মেয়ে চুয়াকে জানেন? নিমাই পণ্ডিত তীক্ষ্ণ দৃষ্টিতে চন্দন দাসের মুখের পানে চাইল। তার মুখ ঈষৎ গম্ভীর হলো। বলল, জানি, চুয়ার কথা নবদ্বীপে সকলেই জানে। চন্দন দাস বলে উঠল, তবু তাকে উদ্ধারের চেষ্টা কেউ করে না? নিমাই পণ্ডিত স্থির হয়ে রইলেন, কোনো উত্তর দিলেন না। চন্দন দাস তখন বলল, আমি চুয়াকে বিয়ে করতে চাই, আপনি সহায় হবেন কি? নিমাই পণ্ডিত বিস্মিত হলেন। কিছুক্ষণ স্তব্ধ থেকে কোল থেকে পুঁথি নামিয়ে ধীরে ধীরে বললেন, কিন্তু চুয়া সম্বন্ধে সব কথা তুমি জানো কি? যা জানি আপনাকে বলছি। এই বলে আজ নৌকা থেকে নামবার পর এ পর্যন্ত যা যা ঘটেছিল সমস্ত সবিস্তারে বর্ণনা করলো। শেষে বলল, এই নির্বান্ধ পুরীতে চুয়া যেমন একা, আমিও তেমনই একা। এখন আপনি যদি সাহায্য করেন তবেই কিছু করতে পারি, নচেত এই বালিকা সর্বনাশ হয়। নিমাই পণ্ডিত ভুরু কুচকে চিন্তামগ্ন হলেন। এই সময় সেই বালক ডাঙ্গুলি খেলতে খেলতে ফিরে আসলো। চুয়ার বাড়ির সামনে দুটো পাগ বসে আছে, যে যাচ্ছে তারে হুমকি দিচ্ছে। আর কি দেখলি? চুয়া আর তার ঠান্দি ঘরের মধ্যে রয়েছে। চাপা নাপিতিনি বুড়ির সঙ্গে কোদল করছে। আর কিছু? আর মাধাই চয়ন বেনের ডিঙি লুট করতে গেছে। পয়সা দাও।
খুশি হয়ে চন্দন দাস বালককে 4 পয়সার জায়গায় 2 গন্ডা দিল। হৃষ্ট বালক তীক্ষ্ণস্বরে একবার বলে উল্লাস জ্ঞাপন পূর্বক ডাঙ্গুলি খেলতে খেলতে প্রস্থান করলো। বালককে বিদায় করে চন্দ্রদাস নিমাই পণ্ডিতের দিকে ফিরতেই তিনি উদ্দীপ্ত কণ্ঠে বলে উঠলেন, আমি তোমাকে সাহায্য করব। তোমার উদ্যম প্রশংসনীয়। আমরা গায়ের লোক যা করিনি তুমি বিদেশি তাই করতে চাও। তোমার স্বার্থ আছে জানি, কিন্তু তাতে তোমার মহত্বের কিছুমাত্র হানি হয় না। আমি কি করতে পারি বলো? চন্দন দাস বলল, তা আমি জানি না, আপাতত পরামর্শ দিতে পারেন। বেশ, এসো পরামর্শ করা যাক। মাধব যেরকম দুর্ধর্ষ পাষণ্ড, তার বিরুদ্ধে বল প্রয়োগে কোনো ফল হবে না আমার মনে হয়। চন্দন দাস বলল, একটি নিবেদন আছে। আমার বড় তৃষ্ণা পেয়েছে, ব্রাহ্মণ বাড়ির একটু পারদক কি পেতে পারি? নিমাই সচকিত হয়ে বললেন, তুমি এখনো আহার করনি? চন্দন দাস হেসে বলল, না, কেবল চুয়োর দেওয়া একখানি বাতাসা খেয়েছি। কি আশ্চর্য, এতক্ষণ বলনি কেন? দাঁড়াও আমি দেখি। বলে খড়ম পরে সঙ্গে সঙ্গে অন্দরে প্রবেশ করলেন। বেলা তখন 3য় প্রহর। বিষ্ণু প্রিয়াদেবী ভৃত্য পরিজন সকলকে খেয়ে নিজে আহারে বসতে যাচ্ছিলেন, কিন্তু নিমাই গিয়ে বললেন, একজন অতিথি এসেছে, খেতে দিতে পারবে? বিষ্ণুপ্রিয়া ঘাড় নেড়ে বললেন, পারবো। তারপর ক্ষিপ্র হস্তে দালানে জল ছড়া দিয়ে পিড়ি পেতে নিজের অন্ন ব্যঞ্জন অতিথির জন্য ধরেই দিয়ে স্বামীর মুখের পানে চাইলেন। নিমাই দাঁড়িয়ে দেখছিলেন। স্মিত মুখে চন্দন দাসকে ডাকতে গেলেন। এই নীরব কর্মপরায়ণা অনাদৃতা বধূটি ক্ষণকালের জন্য নিমাই পণ্ডিতের মন হতে লক্ষ্মী দেবীর স্মৃতি মুছিয়ে দিল। অতঃপর চন্দন দাস পরিতোষপূর্বক ব্রাহ্মণ গৃহে প্রসাদ পাইল। পরামর্শ স্থির করতে করতে দুপুর গড়িয়ে গেল। যে সকল ছাত্র টোলে পড়তে আসলো নিমাই পণ্ডিত তাদের ফিরিয়ে দিলেন। সংকল্প স্থির করে নিমাই বললেন, এছাড়া আর তো কোনো উপায় দেখি না। তৃতীয় ব্যক্তিকে দলে টানতে ভয় করে। কথাটা জানাজানি হয়ে যদি মাধবের কানে ওঠে, তাহলে আর কোনো ভরসা থাকবে না। চন্দন দাস জিজ্ঞাসা করল, এদেশের মাঝি মাল্লাদের বিশ্বাস করা যেতে পারে? অন্য ব্যাপারে বিশ্বাস করা যায়, কিন্তু যে ব্যাপারে মাধব আছে তাতে কাউকে বিশ্বাস করা চলে না। ঘুণাক্ষরে আমাদের মতলব টের পেলে তারা আমাদেরই মাধবের হাতে ধরিয়ে দেবে। তাহলে? হ্যাঁ, এবার মাঝি মাল্লার কাজ আমাকেই করতে হবে। কানভট্টের আশীর্বাদ দেখছি এরই মধ্যে ফলতে আরম্ভ করেছে। চুয়াকে খবর আমি দেব। শেষ রাত্রের দিকে পায়েকরা ঘুমিয়ে পড়বে, সেই উপযুক্ত সময়। কি বলেন? হ্যাঁ, তুমি তোমার নৌকা পাঠিয়ে দিয়ে বড় বুদ্ধিমানের কাজ করেছো। মাধব নিশ্চিন্তে থাকবে। হয়তো রাত্রিরে চুয়ার বাড়িতে পাহারা নাও থাকতে পারে। অতটা ভরসা করি না, যা হোক দেখা যাক। সন্ধ্যার ঠিক আগে দুজন বেরোলেন। ব্রাহ্মণপল্লী থেকে অনেকটা উত্তরে গঙ্গা তীরে নৌকার সূত্রধরের বাস। সেখানে উপস্থিত হয়ে দুইজনে দেখলেন রাশি রাশি স্তূপীকৃত শাল, পিয়াল, সেগুন, জারুল কাঠের মধ্যে ছোট বড় নানাবিধ নৌকা তৈরি হচ্ছে। কোনটির কঙ্কাল মাত্র গঠিত হয়েছে, কোনটি পাটাতনে শোভিত হয়ে পূর্ণাঙ্গ হয়ে উঠেছে। বড় বড় বজরা, 50 দাঁড়ের নৌকা, কাহারো হাঙর মুখ, কেউ বা ময়ূরপঙ্খী, কেউ বা হংসমুখী। আর ক্ষুদ্রকায় ডিঙি, সংকীর্ণ দেহ ছিপও আছে। কোনটি সম্পূর্ণ হয়েছে, কোনটি এখনো অসম্পূর্ণ। দুইজনে অনেক নৌকা দেখে শেষে একটি ছোট ডিঙি পছন্দ করলেন। ডিঙির সুন্দর গঠন, 2.5 হাত চওড়া, 8 হাত লম্বা, শোলার মতো হালকা। মাত্র 4 জন লোক তাতে বসতে পারে। নিমাই পণ্ডিত ছুতারকে জিজ্ঞাসা করলেন, দাম কত? ছুতার কিন্তু ডিঙি বেচতে রাজি হলো না, বলল, ফার্মাসি ডিঙি। চন্দন দাস জিজ্ঞাসা করল, এই ডিঙির জন্য কত দাম পাবে? ছুতার একটু বাড়িয়ে বলল, 3 টঙ্কা। চন্দন দাস নিঃশব্দে তার হাতে এক মোহর দিল। ছুতার স্বপ্নেও এত মূল্য কল্পনা করেনি। সে কিছুক্ষণ হতবাক থেকে মহানন্দে ডিঙির মালিকত্ব চন্দন দাসকে সমর্পণ করল। ডিঙি তৎক্ষণাৎ গঙ্গার জলে ভাসানো হলো। নিমাই পণ্ডিত ও চন্দন দাস তাতে আরোহণ করে 2 জোড়া দাঁড় হাতে নিলেন।
দাঁড়ের আঘাতে ডিঙি জ্যামুক্ত তীরের মতো জলের উপর ছুটে গেল। কিছুক্ষণ গঙ্গাবক্ষে দাঁড় টেনে উভয়ে দেখলেন ডিঙি নির্দোষ ও অতি সহজে নিয়ন্ত্রণযোগ্য। দুইজনে সন্তুষ্ট হয়ে তীরে ফিরলেন। তারপর নৌকো ছুতরের তত্ত্বাবধানে রেখে নিমাই পণ্ডিত বললেন, কাল বিকালে আমি এসে ডিঙি নিয়ে যাব। ছুতার আহ্লাদে একদিনের জন্য নৌকা রাখতে সম্মত হলো। অতঃপর নিমাই পণ্ডিত গৃহে প্রত্যাবর্তন করলেন। চন্দন দাসের তখনও কাজ শেষ হয়নি। সে গঙ্গার ধার দিয়ে ঘাটের দিকে চলল। যে ঘাটে দ্বীপ প্রহরে নৌকা বেঁধেছিল সেই ঘাটে যখন উপস্থিত হলো তখন সন্ধ্যার ছায়া ঘনীভূত হয়ে এসেছে। ঘাটে কয়েকটি ক্ষুদ্র ডিঙি বাঁধা ছিল। চন্দন দাস কয়েকজন মাঝিকে ডেকে জিজ্ঞাসা করল, বাপু, তোমরা জেলে তো? আজ্ঞে কর্তা। তোমাদের মোড়ল কে? একজন বৃদ্ধ গোছের জেলে বলল, আগে কর্তা, আমি মোড়ল, আমার নাম শিবদাস। বেশ, তোমাদের সঙ্গে আমি কিছু কারবার করতে চাই। এখানে যত জেলে আছে সবাই তোমার অধীনে তো? আজ্ঞে। কত জেলে ডিঙি তোমাদের আছে? তা 30-40 খানা হবে। বেশ, শোনো, তোমাদের যত জেলে ডিঙি আছে সব আমি ভাড়া করলাম। তোমরা জেলে মাঝির দল কাল বেলা 3 প্রহরের সময় বেরোবে। বেরিয়ে শটান স্রোতের মুখে দক্ষিণে গিয়ে শান্তিপুরের ঘাটে নৌকা বাঁধবে। তারপর সেখানে আমার জন্য অপেক্ষা করবে। সন্ধে পর্যন্ত আমি যদি না যাই তাহলে আবার ফিরে আসবে, বুঝলে? বুঝলাম কর্তা, কিন্তু কাজটা কি তা তো এখনো জানতে পারিনি। কাজের কথা শান্তিপুরের ঘাটে জানতে পারবে। কেমন, রাজি আছো? আগে গড় রাজি নই, কিন্তু ধরুন শান্তিপুরের ঘাটে যদি আপনার দেখা না পাই। বলেছি তো, তাহলে ফিরে আসবে। কিন্তু আমাদের যাওয়া আসা যে তাহলে না হোক হয়রানি হয় কর্তা। আপনাকে তখন পাবো কোথায়? আপনাকে তো চিনি না। চন্দন দাস হেসে বলল, তাহলেও তোমাদের লোকসান হবে না। তোমাদের অর্ধেক ভাড়া আমি আগাম দিয়ে দেব। শান্তিপুরে যাওয়া আসার জন্য কত ভাড়া লাগবে? শিবদাস মোড়ল বিবেচনা করে বলল, আগে 10টি টঙ্কার কমে হবে না। চন্দন দাস একটু ব্যবসাদারি করলো, কারণ এক কথায় রাজি হয়ে গেলে জেলেরা কিছু সন্দেহ করতে পারে। কিছুক্ষণ কষা মাজার পর 9 টঙ্কা ভাড়া ধার্য হলো। চন্দন দাস 5 টঙ্কা শিবদাস মোড়লের হাতে দিয়ে বলল, এই নাও, কিন্তু কথা নচ্চর যেন না হয়। আজ্ঞে। শিবদাস মুদ্রা গুনে নিল। আপনি নিশ্চিন্ত থাকুন কর্তা, ঠিক সময় আমরা শান্তিপুরের ঘাটে হাজির থাকুন। সব ডিঙি নিয়ে যাবে, একখানাও বাদ না পড়ে। আজ্ঞে, একখানাও বাদ পড়বে না। এই রূপে নবদ্বীপ থেকে সমস্ত ডিঙি তফাত করবার বন্দোবস্ত করে চন্দন দাস কতকটা নিশ্চিন্ত মনে নিমাই পণ্ডিতের গৃহে ফিরল। সেইখানেই তার রাত্রিতে থাকার ব্যবস্থা হয়েছিল। রাত্রি 3 প্রহরে চুয়ার বাড়িতে দালানে পাইক 2 জন বসে বসে ঘুমিয়ে পড়েছিল। একজন দেওয়ালে ঠেস দিয়ে পদযুগল প্রসারিত করে দিয়েছিল। দ্বিতীয় ব্যক্তি ঘুমের ঘোরে কখন কাত হয়ে শুয়ে পড়েছিল। তার নাসারন্ধ্র থেকে কামারের হাপড়ের মতো এক প্রকার শব্দ নির্গত হচ্ছিল। চারিদিকে গাঢ় অন্ধকার, কিন্তু অন্ধকারে চক্ষু অভ্যস্ত হলে কিছু কিছু দেখা যায়। চন্দন দাস নিঃশব্দে ছায়ার মতো দালানে এসে দাঁড়ালো। তার বাঁ হাতে সেই ক্ষুদ্র ছোড়া। কিছুক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে সে পাইকের নাসিকা ধ্বনি শুনল। তারপর দালানের গাঢ়তর অন্ধকারের ভিতর তার চক্ষু নির্বাচন করতে আরম্ভ করিল বিভিন্ন বস্তু। যে পাইকটা বসে বসে ঘুমাচ্ছে তার পদদ্বয় ঠিক দরজার সম্মুখে প্রসারিত। ভিতরে প্রবেশ করতে হলে তাকে লঙ্ঘন করে যেতে হবে। তাছাড়া দরজার কবাট ভেজানো রয়েছে। ভিতর হইতে অর্গলবদ্ধ কিনা বোঝা যাচ্ছে না। চন্দন দাস ধীরে ধীরে অতি সন্তর্পণে হাত বাড়িয়ে কবাট একটু ঠেলিল। মরিচা ধরা হাঁসকলে ছুচার ডাকের মতো শব্দ হলো। দরজা ঈষৎ খুলল। হাঁসকলের শব্দে পাইকের হাঁপড় হঠাৎ বন্ধ হলো। চন্দন দাস স্পন্দিত বক্ষে ছোড়া দৃঢ় মুষ্টিতে ধরে দাঁড়িয়ে রইল, কিন্তু পাইক জাগল না। আবার তার নাক ডেকে উঠল। চন্দন দাস তখন আবার কবাট একটু ঠেললো। কবাট খুলে গেল। এবারও একটু শব্দ হলো বটে, কিন্তু কেউ জাগলো না। তখন চন্দন দাস ইষ্ট দেবতার নাম স্মরণ করে নিঃশব্দে পাইকের পদযুগল লঙ্ঘন করে ভিতরে প্রবেশ করলো। আঙিনায় উপস্থিত হয়ে চন্দন দাস চারদিকে চাইল। সম্মুখে কয়েকটা ঘর অস্ফুটভাবে দেখা যাচ্ছে।
কিন্তু কোন ঘরে চুয়া ঘুমাচ্ছে? চাপাও বাড়িতে আছে। চুয়াকে খুঁজতে গিয়ে যদি চাপা জেগে ওঠে তবেই সর্বনাশ। চন্দন দাস কি করবে ভাবছে, এমন সময় তার হাতে মৃদু স্পর্শ হলো। চন্দন দাস চমকে উঠে অজ্ঞাতসারে ছোড়া তুলল। এই সময় তার কানের কাছে মৃদু শব্দ হলো। এসেছো? চুয়া, চুয়া এসেছি। চুয়ার নিঃশ্বাসের মতো চাপা থরথর করে কাঁপতে লাগলো। সে বলল, তুমি আসবে বলেছিলে, তাই তোমার জন্য সারা রাত জেগে আছি। অন্য সময় কথাগুলি অভিসারিকার প্রণয় বাণীর মতো শোনাতো, কিন্তু বিপদের মাঝখানে দাঁড়িয়েও চন্দন দাসের মনে হলো এত মধুর শব্দ সমষ্টি সে আর কখনো শোনে নাই। চুয়ার মুখখানি দেখবার জন্য তার প্রাণে দুর্দমনীয় আকাঙ্ক্ষা জাগতে লাগলো, অথচ অন্ধকারে কিছুই দেখা যায় না। চন্দন দাস চুয়ার কানে কানে বলল, চুয়া, একটা আলো জ্বালতে পারো না? তোমাকে বড় দেখতে ইচ্ছে হচ্ছে। দুজনে অন্ধকারে হাত ধরাধরি করে দাঁড়িয়েছিল। চুয়া কিছুক্ষণ চিন্তা করে বলল, আচ্ছা এসো। বলে হাত ধরে নিয়ে চলল। চন্দন দাস তেমনি মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করলো, চাপা কোথায়? ঘুমোচ্ছে। ঠান্দি? ঠান্দিও ঘুমিয়ে পড়েছে। গোয়ালের মতো একটা পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে চুয়া চকমকি ঠুকে আলো জ্বাললো। তখন প্রদীপের ক্ষীণ আলো হয়ে চুয়ার মুখ দেখে চন্দন দাস চমকে উঠল। চোখ দুটি জবা ফুলের মতো লাল, চোখের কোলে কালি পড়েছে। আশা, আশঙ্কা, তীব্র কণ্ঠার মধ্যে চুয়ার অনুপম রূপ যেন ছিড়িয়া ভাঙিয়া একাকার হয়ে গেছে। চন্দন দাসের বুকে বেদনার শুল বিঁধিল। সে বাষ্পাকুল কণ্ঠে বলে উঠল, চুয়া। চুয়া মাটিতে বসে পড়ে কাঁদতে লাগলো। রোধন রুদ্ধ স্বরে বলল, তোমার নৌকা চলে গেছে শুনে এত ভয় হয়েছিল। চুয়া, আর ভয় নেই। তোমার উদ্ধারের সমস্ত ব্যবস্থা করেছি। কি? বলছি, আগে বলো দেখি, তুমি সাঁতার কাটতে জানো? জানি, তাই তো ডুবে মরতে পারিনি। কতবার সে চেষ্টা করেছি। চন্দন দাসের ইচ্ছে হলো চুয়াকে বুকে জড়িয়ে নিয়ে সান্ত্বনা দেয়, কিন্তু সে লোভ সংবরণ করলো। বলল, ও কথা ভুলে যাও চুয়া, বুকে সাহস আনো। আমি এসেছি দেখেও তোমার সাহস হয় না? চুয়া কেবল তার কালিমালিপ্ত চোখ দুটি তুলে চন্দন দাসের মুখের পানে চেয়ে রইল। হয়তো নিজের একান্ত নির্ভরশীলতার কথা প্রকাশ করে বলতে চাইল, কিন্তু বলতে পারল না। চন্দন দাস তখন সংক্ষেপে প্রাঞ্জল ভাবে উদ্ধারের উপায় বিবৃত করে বলল। চুয়া ব্যগ্র বিস্ফারিত নয়নে শুনল। শুনতে শুনতে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। চন্দন দাসের বিবৃতি শেষ হলে চুয়া কিছুক্ষণ হেঁট মুখে নীরব হয়ে রইল। লজ্জা করবার সে অবকাশ পায়নি। হৃদয়ের তুমুল আন্দোলনের মধ্যেই তরুণ উদ্ধারকর্তাটিকে সে যে কি দৃষ্টিতে দেখেছে তা নিজেই জানতে পারেনি। তাই উদ্ধারের আশা যখন তার সংশয়ময় চিত্তে আগুনের মতো জ্বলে উঠল, তখন সে আর আত্মসংবরণ করতে পারল না। চন্দন দাসের পায়ের উপর আছড়ে পড়ল, দুই হাতে পা জড়িয়ে কেঁদে বলল, একটা কথা বলো। চুয়া, চুয়া, কি কথা? বলো, আমায় বিয়ে করবে? তুমি আমার প্রবঞ্চনা করছো না? চুয়া, আমার মায়ের নামে শপথ করছি, তোমাকে যদি বিয়ে না করি, যদি আমার মনে অন্য কোনো অভিসন্ধি থাকে, তবে আমি কুলাঙ্গার। চুয়ার মাথা আবার মাটিতে লুটিয়ে পড়ল। তারপর সে চোখ মুছে উঠে বসলো। বলল, তবে তুমি আমাকে এখনই নিয়ে যাচ্ছ না কেন? চন্দন দাসের ইচ্ছা হয়েছিল এখনই এই কারাগার থেকে চুয়াকে মুক্ত করে নিয়ে পলায়ন করে, কিন্তু সুবুদ্ধি নিষেধ করলো। রাত্রি শেষ হয়ে আসছে, ধরা পড়বার সম্ভাবনা বড় বেশি। সে মাথা নেড়ে বলল, না, এখন ভরসা হয় না। বাড়ির দৌড়ে পাহারা, যদি ওরা জেগে ওঠে। কিন্তু আমার এখানে আর থাকা বোধ হয় নিরাপদ নয়, চাপার ঘুম ভাঙতে পারে। বলে চন্দন দাস অনিচ্ছা ভরে উঠে দাঁড়ালো। চুয়ার মনে আবার ভয় প্রবেশ করলো। সম্মুখে সমস্ত দিন পড়ে আছে, কি জানি কি হয়। সে ভয় কাতর চক্ষু দুটি তুলে বলল, যাচ্ছ, কিন্তু কোনো ভয় নেই চুয়া। কিন্তু
যদি বিঘ্ন হয়, যদি একটা জিনিস দিতে পারবে, কি? একটু বিষ। যদি কিছু বিঘ্ন হয়। চন্দন দাস কিছুক্ষণ শক্ত হয়ে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে নিজের চুল থেকে সেই কাঁটা বের করলো, গাঢ় স্বরে বলল, চুয়া, যদি দেখো কোনো আশা নেই তবেই ব্যবহার করো, তার আগে নয়। বলে কাঁটার কার্যকারিতা বুঝিয়ে দিল। এতক্ষণে চুয়ার মুখের হাসি দেখা দিল। সে উঠে দাঁড়িয়ে প্রজ্জ্বল চোখে বলল, আর আমি ভয় করি না। চন্দন দাসের মুখে কিন্তু হাসির প্রতিবিম্ব পড়ল না। সে চুয়ার দুই হাত নিয়ে নিজের বুকের উপর রেখে বলল, চুয়া। কথাবার্তায় পটু চন্দন দাস এর অধিকার কোনো কথা খুঁজে পেল না। চুয়া অশ্রু আর্দ্র হাসি মুখে একবার চন্দন দাসের বুকের উপর রাখিল, অস্ফুট স্বরে বলল, চুয়া নয়, চুয়া বউ। এই আমাদের বিয়ে। ঘরের বাইরে আসবার পর একটা কথা চন্দন দাসের মনে পড়ল। সে বলল, শান্তির কথা ভুলে গিয়েছিলাম। তাকে বলো কাল সন্ধ্যের পর বাড়ি থেকে পালিয়ে যেন নিমাই পণ্ডিতের বাড়িতে যায়, সেখানে 2-1 দিন লুকিয়ে থাকবে, তারপর আমি তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। গ্রীষ্মের ছোট রাত তখন শেষ হয়ে আসছে। কাক কোকিল ডাকেনি, কিন্তু বাতাসে আসন্ন প্রভাতের স্পর্শ লেগে আছে। পূর্বাকাশে শুকতারা দপদপ করে জ্বলছে। আঙিনায় দাঁড়িয়ে চন্দন দাস আর একবার চুয়ার 2 হাত নিজের বুকে চাপে লইল, তারপর যেভাবে এসেছিল সেইভাবে ছায়ামূর্তির মতো বের হয়ে গেল। পাইক দুইজন শেষ রাত্রির গভীর ঘুম ঘুমাতে লাগলো। অমাবস্যার সংশয়পূর্ণ দিবস ধীরে ধীরে ক্ষয়ে হয়ে আসিল। অপ্রত্যাশিত কিছু ঘটল না। কেবল দ্বীপ প্রহরে মাধব চুয়ার গৃহে এসে তদারক করে গেল, জানিয়ে গেল তার সপ্রদত্ত শাস্ত্রীয় বিধান যেন যথাযথ পালিত হয়। এখানে চাপার কাজ শেষ হয়েছিল। মাধবের অনুমতি পেয়ে সে প্রমোদ উদ্যানে পূজার আয়োজন করতে গেল। সায়ান্নে নবদ্বীপের ঘাটে স্নানার্থীর বিশেষ ভিড় ছিল না। 2-4 জন নারী গা ধুয়ে যাচ্ছিল, কেউ কেউ কলসি ভরে গঙ্গাজল নিয়ে যাচ্ছিল। পুরুষের সংখ্যা অল্প। কেবল একজন পুরুষ অধীরভাবে সোপানের উপর পদচারণা করছিল, মাঝে মাঝে স্থির হয়ে উৎকণ্ঠভাবে কি শুনছিল। তার গলায় মুক্তাহার বিলম্বিত, অন্যথা সাধারণ বাঙালির বেশ, বলা বাহুল্য সেই চন্দন দাস। ক্রমে সূর্য নদীর পরপারে অস্তমিত হলো। নিদাগ কালের দ্রুত সন্ধ্যা যেন পক্ষ বিস্তার করে এসে ভাগীরথীর জলে ধূসর ছায়া বিছিয়ে দিল। পাশে নৌকা ঘাট নির্জন ও নিস্তব্ধ। জেলে ডিঙি একটিও নেই। 2-1খানি স্থূল কলেবর মহাজনী কিস্তি নিঃসঙ্গ অসহায়ভাবে বিস্তীর্ণ ঘাটে লেগে আছে। গঙ্গা বক্ষেও নৌকো নেই। কেবল দূরে উত্তরে একটি ক্ষুদ্র ডিঙি স্রোতের মুখে ভেসে আসছে। অস্পষ্ট আলোকে মনে হয় একটি লোক দাঁড় ধরে তাতে বসে আছে। ক্রমে ডিঙি মাঝগঙ্গা দিয়ে ঘাটের সম্মুখীন হলো, কিন্তু ঘাটের নিকটে আসলো না। গঙ্গা বক্ষে স্থির হয়ে রইল। নৌকারূঢ় ব্যক্তি মাঝে মাঝে দাঁড় টেনে নৌকা ভাসিয়ে যেতে দিল না। চন্দন দাস চিন্তিত মুখে অধীর পদে ঘুরতে ঘুরতে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। ওই আসছে। পথে দুরাগত বাদ্যোদ্যম শোনা গেল। চন্দন দাস একবার গঙ্গা ব্রহ্মস্থ ডিঙির দিকে তাকালো, তারপর স্পন্দিত বক্ষে একটা গোলাকার বুরুজের উপর গিয়ে বসলো। বাদ্যধ্বনি ক্রমশ কাছে আসতে লাগলো। মহারোলে কাসর ঘণ্টা সিঙা ঢোল বাজছে। তামাশা দেখবার জন্য বহু স্ত্রী পুরুষ বালক জুটেছিল। তাদের কলরব সেই সঙ্গে মিশে কোলাহল তুমুল হয়ে উঠেছে। ঘাটের শীর্ষে এসে কোলাহল থামলো, বাজনা বন্ধ হলো। চন্দন দাস দেখলো কৌতূহলী জনতাকে দ্বিধা বিভক্ত করে 2 সারি ঢাল সড়কিধারী পাইক নেমে আসছে। তাদের 2 সারির মধ্যস্থলে মুক্তকেশী জবামাল্য পরিহিতা চুয়া। চন্দন দাস কৌতূহলী দর্শকের মতো দাঁড়িয়ে উঠে এই বিচিত্র শোভাযাত্রা দেখতে লাগলো। পাইকগণ সদম্বে অস্ত্র আস্ফালন করে দর্শকদের ঠেলে তুলে সরিয়ে দিয়ে ঘাটের দিকে নামতে আরম্ভ করলো। তাদের মধ্যবর্তিনী চুয়া ধীর পদে এদিক ওদিক চাইতে চাইতে সোপান আরোহণ করতে লাগলো। তারপর চন্দন দাসের সঙ্গে তার চোখাচোখি হলো। নিমেষে দৃষ্টি বিনিময়ে যে ইঙ্গিত খেলে গেল, আর কেউ তা দেখলো না। বুরুজের পাশ দিয়ে যাবার সময় চন্দন দাস অগ্রগামী পাইককে উচ্চস্বরে জিজ্ঞাসা করলো, হ্যাঁ সর্দার, এ তোমাদের কিসের মিছিল? বদন সর্দার প্রশ্নকারীর দিকে ভ্রুকুটি করে তাকালো। তার গলায় দুদুল্যমান মুক্তার হার দেখলো, তারপর দৃঢ় স্বরে বলল, তোর তো খবরের দরকার কি? চন্দন দাস মুখে বিনীত ভাব প্রকাশ করে বলল, না না, তাই জিজ্ঞাসা করছি।
মনে মনে বলল, মালিক আর চাকরেরা দেখি একই রকম। দাঁড়াও, তোমাদের মুন্ডপাতের ব্যবস্থা করছি। পরবর্তী পাইকগণ সকলে চোখ পাকিয়ে চন্দন দাসের দিকে তাকালো। তার গলার লোভনীয় মুক্তাহার কারো দৃষ্টি এড়ালো না। দুর্দান্ত প্রভুর উচ্ছৃঙ্খল ভৃত্য হাড়ছড়া কাড়িয়ে নেওয়ার জন্য সকলেরই হাত নিষ্পিস করতে লাগলো। জলের কিনারায় গিয়ে পাইকের দল থামলো। চুয়া সোপান থেকে ঝুঁকে গঙ্গা জল মাথায় দিল। তার ঠোঁট দুটি অব্যক্ত প্রার্থনা একটু নড়ল। তারপর সে ধীরে ধীরে জলে অবতরণ করলো। প্রথমে এক হাঁটু, ক্রমে এক কোমর, শেষে বুক পর্যন্ত জলে গিয়ে দাঁড়ালো। গলার মালা জলে ভাসিয়ে দিয়ে ডুব দিল। পাইকেরা কিনারায় কেউ বসে কেউ দাঁড়িয়ে গল্প করতে করতে গফে মোচড় দিতে লাগলো। এই সময় একটি ক্ষুদ্র ব্যাপার ঘটল। চন্দন দাস ইতিমধ্যে বুরুজ থেকে নেমে পাইকদের পিছনে আসে দাঁড়িয়েছিল। হঠাৎ ব্যাকুল স্বরে বলে উঠল, ওই যা। একজন পাইক ফিরে দেখলো চন্দন দাসের গলার মুক্তাহার ছিঁড়ে গেছে। মুক্তাগুলি সুতা থেকে ঝনঝন করে খাটের সানের উপর পড়ে পড়ছে। সে লাফিয়ে এসে মুক্তা কুড়াতে লাগলো। তাকে মুক্তা কুড়াতে দেখে বাকি কয়েকজন পাইক হুড়মুড় করে এসে পড়ল। মুক্তার হরির লুট, এমন সুযোগ বড় ঘটে না। সকলে কাড়াকাড়ি করে মুক্তা চিনতে লাগলো। খেলা খেয়ে চন্দন দাস বাইরে ছিটকে পড়ল। পাইকেরা মুক্ত কুড়োচ্ছে। দর্শকেরা তাদের ঘিরে লুব্ধ চক্ষে দেখছে। তো লক্ষ্য করিল না যে এই অবকাশে চন্দন দাস গঙ্গায় নামিল। চুয়া তখন সাঁতার দিতে আরম্ভ করেছে। চুয়া ও চন্দন দাস পাশাপাশি সাঁতার কেটে চলল। অন্ধকার হয়ে এসেছে। তাদের কালো লম্বা মাথা দুটো কেবল জলের উপর দেখা যাচ্ছে। চুয়া চন্দন দাসের পানে তাকালো। তার সিক্ত মুখের উচ্ছ্বলিত হাসি চন্দন দাসকে পুরস্কৃত করলো। তারা যখন ঘাট থেকে প্রায় 40 হাত গেছে, তখন ঘাটে একটা হৈ হৈ শব্দ উঠল। তারপর ধর ধর বলে কয়েকজন পাইক জলে লাফিয়ে পড়ল। কয়েকজন নৌকোর সন্ধানে ছুটল, কিন্তু নৌকো কোথায়? বদন সর্দার ষাঁড়ের মতো চেঁচাতে লাগলো। গঙ্গার বুকে যে ছোট্ট ডিঙি ভাসছিল তা ক্রমে নিকটবর্তী হতে লাগলো। চন্দন দাস বলল, চুয়া, যদি হাঁপিয়ে পড়ে থাকো আমার কাঁধ ধরো। পারবো। চন্দন দাস পিছন ফিরে দেখলো যে পাইকগুলো জলে ঝাঁপ দিয়েছিল তারা সজোরে সাঁতার কেটে আসছে। কিন্তু তারা এখনো অনেক দূর। নৌকার সম্মুখেই কয়েক মুহূর্ত পরে দুজনে একসঙ্গে গিয়ে নৌকোর কান ধরলো। নিমাই পণ্ডিত দাঁড় ছেড়ে চুয়াকে ধরে নৌকায় তুললেন। চন্দন দাস তারপরে উঠল। যে পাইকটা সর্বাগ্যে আসছিল সে প্রায় 20 হাতের মধ্যে এসে পড়েছিল। সে হাত তুলে ভাঙা গলায় চিৎকার করে কি একটা বলল। প্রত্যুত্তরে চন্দন দাস উচ্চ হেসে দুখানা দাঁড় হাতে তুলে নিল। নিমাই পণ্ডিত দাঁড় হাতে নিলেন। দুইজনে একসঙ্গে দাঁড় জলে ডুবিয়ে দিলেন। প্রদোষের ছায়ালোকে ক্ষুদ্র ডিঙি পাখির মতো উড়ে চলল। নবদ্বীপ হতে 5 ক্রোশ উত্তরে গঙ্গা বক্ষে চন্দন দাসের 2 সমুদ্র তরী নগর করা ছিল। অন্ধকারে তাদের এক চাপ গাঢ়তর অন্ধকারের মতো দেখাচ্ছিল। রাত্রি 1 প্রহরকালে ক্ষুদ্র নৌকো গিয়ে চন্দন দাসের মধুকর ডিঙার গায়ে ভিড়ল। মাঝিরা সজাগ ও সতর্ক ছিল। মুহূর্ত মধ্যে সকলে বড় নৌকায় উঠলেন। নিমাই পণ্ডিত বললেন, আমার কাজ তো শেষ হলো, আমি এবার ফিরি। চন্দন দাস হাত জোর করে বলল, ঠাকুর, এত দয়া করলেন, একটু বিশ্রাম করে যান। নৌকায় 2টি কুঠুরি, একটি মানিক ভাণ্ডার, অপরটি চন্দন দাসের শয়নকক্ষ। শয়নকক্ষের মেঝের রঙিন পঙ্কুল শ্রুতির আস্তরণ। ঘরে দ্বীপ জ্বলছিল। সকলে তাহাতে প্রবেশ করলেন। চুয়া এক কোণে জড়সড় হয়ে অর্ধশুষ্ক বসন গায়ে জড়িয়ে ধরল। চন্দন দাস তাড়াতাড়ি পেটারি থেকে নিজের একখানা ক্ষৌম বস্ত্র বাইর করে চুয়ার গায়ে ফেলে দিল। চুয়া কাপড় নিয়ে পাশের ঘরে গেল। নিমাই পণ্ডিত আস্তরণের উপর আসন গ্রহণ করেছিলেন। চুয়া প্রস্থান করলে চন্দন দাস চুপি চুপি বলল, ঠাকুর, বিয়েটা আজ রাতেই দিলে ভালো হয়। নিমাই হেসে বললেন, এত তাড়া কিসের? বাড়ি গিয়ে বিয়ে করো। চন্দন দাস ভারী ভালো মানুষের মতো বলল, না ঠাকুর, চুয়া যদি কিছু মনে করে। তাছাড়া নৌকায় একটা বউ শোয়ার ঘর নেই। নিমাই পণ্ডিত বললেন, কিন্তু বিয়ে দিই কি করে? উপকরণ কই? ঠাকুর, আপনি পণ্ডিত মানুষ, সামান্য পুরুত্ব নন। আপনি ইচ্ছে করলে শুধু হাতেই বিয়ে দিতে পারেন। নিমাই পণ্ডিত স্মিত মুখে চিন্তা করে বললেন, মন্দ কথা নয়। তুমি কন্যাকে হরণ করে এনেছো, সুতরাং তোমাদের রাক্ষস বিবাহ হতে পারে। রাক্ষস বিবাহে কোনো অনুষ্ঠানের দরকার নেই। চন্দন দাস মহা উল্লাসে উঠে গিয়ে চুয়ার হাত ধরে নিয়ে আসলো। বলল, চুয়া, ঠাকুর এখনই আমাদের বিয়ে দিয়ে দেবেন। পট্টাম্বর পরিহিতা চুয়া নত নয়নে রইল।
নিমাই হাসতে হাসতে বললেন, চন্দন দাস কিন্তু নাছোড়বান্দা, আজই বিয়ে করে তবে ছাড়বে। চুয়ার মুখে অরুণ রাগ দেখে বুঝলেন তারও অমত নেই। বললেন, বেশ, ফুলের মালা তো হবে না, 2 ছড়া হার জোগাড় করো। পুলকিত চন্দন দাস মানিক বান্দার থেকে 2 গাছা মুক্তার মালা বার করলো। তখন বিবাহ ক্রিয়া আরম্ভ হলো। নিমাই একটি হার চুয়ার হাতে দিয়ে বললেন, দুজনে দুজনের গলায় দাও। উভয়ে মালা বদল করলো। নিমাই বললেন, ঈশ্বর সাক্ষী করে গঙ্গার বুকের উপর ব্রাহ্মণ সাক্ষাতে আজ তোমরা স্বামী স্ত্রী হলে, আশীর্বাদ করি তোমাদের মঙ্গল হোক। উভয়ে নতজানু হয়ে ভক্তিপ্রত চিত্তে এই দেবকল্প তরুণ ব্রাহ্মণের পদধূলি নিল। তারপর উঠে চন্দন দাস বলল, ঠাকুর, এই বিয়ে লোকে মানবে তো? নিমাই পণ্ডিতের নাক ফুলে উঠল। তিনি গর্বিত স্বরে বললেন, নিমাই পণ্ডিত যে বিয়ের পুরুত, সে বিয়ে অমান্য করে কে? চন্দন দাস তখন নিমাই পণ্ডিতের পদতলে এক মুঠি মোহর রেখে বলল, দেবতা, আপনার দক্ষিণা। নিমাই এবার হেসে উঠলেন, বললেন, ওইটি পারবো না। যাক, আজ তবে উঠলাম। বুড়িকে নিয়ে যাবার ব্যবস্থা শিগগির করো, আর বাড়ি গিয়ে যথারীতি লৌকিক বিবাহ করো, অধিকন্তু ন দশায়। তা করব, কিন্তু ঠাকুর, আপনি ক্লান্ত, 5-6 ক্রোশ দাঁড় টেনে এসেছেন। আজ রাত্রিরা নৌকাতে কাটিয়ে গেলে হতো না? না, আজই আমায় ফিরতে হবে। রাত্রিরে না ফিরলে মা চিন্তিত হবেন। তাছাড়া তোমার নৌকায় তো একটি বই ঘর নেই। বলে মৃদু হাসলেন। চন্দন দাস একটু লজ্জিত হলো। তারপর সে মসি কৃষ্ণ অমাবস্যার মধ্য জামে নিমাই পণ্ডিত ডিঙিতে উঠে একাকী নবদ্বীপের পানে ফিরে চললেন। যতক্ষণ তার দ্বারের শব্দ শোনা গেল, চুয়া ও চন্দন জোর হস্তে তদগত চিত্তে নৌকার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। শুনছিলেন চুয়া চন্দন দ্বিতীয় এবং অন্তিম পর্ব। রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে কথক এবং নিমাই পণ্ডিতের ভূমিকায় অয়ন, চুয়ার ভূমিকায় মহুয়া, চন্দন দাসের ভূমিকায় দীপঙ্কর, ঠান্দির ভূমিকায় বর্ণিতা, মাধবের ভূমিকায় অঙ্কিত, চাপার ভূমিকায় মৌসুমী, কানভট্টের ভূমিকায় রাজাদিত্য, বালকের ভূমিকায় অঙ্কিত, শিবদাস ও মাঝির ভূমিকায় অয়ন, বদন সর্দারের ভূমিকায় রাজাদিত্য। শব্দগ্রহণ, সঙ্গীত সংযোজন, পোস্টার ডিজাইন এবং এডিটিংয়ে অয়ন। নির্দেশনায় টিম কিশলয়। নিজেদের গল্প পাঠান ডেসক্রিপশনে দেওয়া আমাদের মেল আইডিতে। আমাদের সাথে জুড়ে থাকুন ফেসবুক এবং ইনস্টাগ্রামেও, লিঙ্ক ডেসক্রিপশনে। ধন্যবাদ, সাথে থাকবেন। আরও অনেক রহস্য, ভৌতিক, কৌতুক, অলৌকিক গল্প আপনাদের আমরা শোনাবার জন্য প্রস্তুত। দেখা হবে আগামী গল্পে। আজকের মতো বিদায়।